বিয়ের আগের দিন বেরিয়ে পড়লাম আমরা আমার হবু বরের সাথে দেখা করতে। এই যে চলে এসেছে আমার হাতে মেহেন্দি করার জন্যে। ও সবার প্রথমে আমার হাতে নিজের নাম আর আমার নাম লিখবে, তাই জন্য অফিস থেকে পালিয়ে চলে এসছে। আমাদের আজকে আর দেখা হবে না, একবারে বিয়ের মণ্ডপে দেখা হবে। কথা হয়তো রাতে হবে, তারপরে আর হবে না। দেখো সুন্দর করে ওর নাম লিখেছে আগে, তারপরে আমার নাম লিখছে, তারপরে এখান থেকে সোজা বাড়ি যাবে। লুকিয়ে কত ম্যানেজ করে তারপরে এসছে। আমাকে এসেই বলছে, আমি আসতাম না তুই না বললে। আমি বললাম তারপরে আসলো, এরকম একটা ভাব দেখালো যে আমার জন্য এসেছে। এমনি ওর আসার কোনো ইচ্ছা ছিল না। একটা লাভ করতে যে ওর এতক্ষণ লেগে যাচ্ছে, কি কোনোদিন তো লাভ আঁকেইনি, ব্যাকা টেরা না জানি কি কি হয়েছে। এটা দেখেই আমার কেমন লাগছে, কত বুঝিয়ে দিচ্ছি বোঝার নেই, ঠিকই করতে পারছে না লাভটা। এবার আমরা চললাম একটু এই পার্কটাকে ঘুরে ঘুরে দেখার জন্যে। আমাদের মেহেন্দি পড়া হয়ে গেছে, আমার সাথে আমার বোন গেছিল, পেলেই হলো, ফোন পেলেই হলো। এবার একটু গাছের পাশে দাঁড়িয়ে আমরা একটু বাবা এই যদি আজকে খেয়ে না এগুলো সব, তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক আছে, খাওয়া শান্তিতে, সব ভালো হয়েছে, সবই ভালো। খাবো। এরপর চলে গেলাম ভোরবেলা অধিবাসীর সময়। এখানে এত ঠান্ডা, তার মধ্যে এত বৃষ্টি হয়েছে। মামি আমাকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে ভোরবেলা অধিবাসীর সময়। করতে হবে। এবার স্নান টান করে চলে গেছি অধিবাসের শাখা পড়তে। আমাদের মধ্যে শাখারুরাই শাখা পড়ায়। এটা আমার বন্ধু কমল, আমার ছোটোবেলার বন্ধু। ওরা অ্যাকচুয়ালি শাখারু, তাই জন্যে ওই আমাকে শাখাটা পড়িয়েছে আমার বন্ধু। ওদের থেকে নাকি শাখা পড়তে হয়, এরকম কোনো কিছু নিয়ম আছে। তাই জন্য আই থিঙ্ক আমার লাকটা ভালো যে আমি আমার বন্ধুর হাতেই এটা পড়তে পেরেছি। ও আমার জন্য এত ভোরবেলা নিজের ঘুম নষ্ট করে তারপরে এসেছে। ও না, রিক, সম্রাট, টোটন, ওরাও রাত জেগেছে। এটা আমার বোন তুলি হাঁ করে তাকিয়ে রয়েছে। ভাই ও ভালো করে শাখা পড়াতে পারে না, জাস্ট পারে না। কি জোরে ব্যথা দিয়েছে আমাকে সেটা একমাত্র আমিই জানি। ভীষণ জোরেও আমাকে ব্যথাটা দিয়েছে। তারপরে আমি বাধ্য হয়েছি ওর সাথে ঝগড়া করতে, যে ও আমাকে কেন ওরকম করে শাখাটা পড়াচ্ছে। ও তো শাখা পড়াতেই পারে না। তো এটাও বুঝতে পেরেছিল যে কিছুতেই শাখাটা গলানো যাচ্ছিল না। তারপরে আমি বাধ্য হয়ে জোর করে ওর হাত থেকে নিয়ে নিজে শাখাটা পরে নিলাম। তারপরে ও আমাকে পলাটা পরিয়ে দিল। তখনও শাখাটা তো তাও মানে একড়া ব্যাকড়া ছিল, ঠিক আছে, ডিজাইনিং, তাই জন্য ব্যথা করছিল। ইভেন পলাটা তো স্মুথ, সেই পলাটা পর্যন্ত পরাতে পারছিল না। তাই সেটাও আমি পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে ও আমার কাছে বললো শাখা পলা পরাতে গেলে কিন্তু পয়সা লাগে, আমাকে সেই পয়সা দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া যাবে। সেই পারপাসে আমরা আবার এগুলাম। পরে দু হাতে শাখা পরে নিলাম। দেখো এবার চেষ্টা করছে সুন্দর করে আমাকে পরানোর। ওই হাতে তো ভালো করে ওঠাতে পারে না শাখাটা হাতে, তাই জন্য ওই হাতে চেষ্টা করছে ওঠানোর জন্য। কিন্তু দেখলাম নিটফল 0, ও পারবে না। তাই আমি আবার নিজে মুখটা ঘুরিয়ে আস্তে করে পরে নিলাম শাখাটা। এবার ওর যে ডিমান্ডগুলো আছে সেগুলো একটার পর একটা আমাকে বললো, আমিও শুনলাম, বাড়ির সবাই শুনলো। সবাই ভাবছে যে
ওইটা কি ডিমান্ড করলে? এবার যেহেতু বলেছে তাই তো দিতে তো হবেই। আমার সাথে ও একটা সন্ধি করলো, মানে চুক্তি বললো, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। এবার আমি চলে আসলাম, এইসব পরে আমাকে আমার মা আশীর্বাদ করছে। ভোরবেলাতে অধিবাস শেষ সময়, বাড়ির লোকজনরাই ভর্তি, কত লোক আমি ভাবতেও পারিনি ভোরবেলা সবাই উঠবে এত ঠান্ডার মধ্যে। অধিবাস চলছে, অধিবাস চলাকালীন এত খারাপ হচ্ছিল, ভাবছিলাম এই দিনটা তো সবাই স্বপ্ন দেখে, আশা করে, আমিও করেছি, আবার এমনভাবে চলে আসবে এমন একটা সময়ে, মানে বুঝে উঠতে পারিনি নিজে হাতে সব কিছু সামলানো, কী করে কী হয়ে যাচ্ছে, কী হচ্ছে আমি সেটাই বুঝতে পারছিলাম না। যে হঠাৎ করে পরিবার হয়ে গেল, শাখাপলা করে নিলাম, এবার হয়তো বিয়েটাও হয়ে যাবে, কী হবে বুঝতে পারছিলাম না, তখন আর মাথায় কাজ করছিল না। ভোরবেলায় অতগুলো মিষ্টি, কলা, খই, চিড়া, দই এইসব খেতে হবে, তো এটা নিয়ম, সারাদিন কিছু খাওয়া যাবে না, উপোস করে থাকতে হবে। রিকটা ক্যামেরা করেই যাচ্ছে। সম্রাটের মুখটাও একটু দেখা যাচ্ছে। তুলি তো বসে রয়েছে, মনে হচ্ছে আমার থেকে বেশি ওরই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু বলতে পারছে না বেচারি, কি আর করা যাবে। ছবি তুলতে তুলতে ফেড আপ হয়ে গেলাম। এবার ফাইনালি সবাই মিলে বললো, আর দেরি করিস না, তাড়াতাড়ি খা, তারপরে অনেক কাজ আছে, একটুখানি ঘুমা। আমি দই, খই, চিড়া, মুড়ি, মিষ্টি, কলা, গোলাপ জামুন সব নিয়ে আস্তে আস্তে করে একসাথে মুখে নিলাম। এবার খাওয়ার পালা। ভোরবেলাতে ইচ্ছা করছিল না এত মিষ্টি মিষ্টি জিনিস খাই, তো কি আর করা যাবে, খেতেই হবে, কিছু করার নেই, এটাই নিয়ম, সারাদিন খেতে পারবো না, যা খাওয়ার এখনই খেতে হবে। আমি অল্প অল্প একটু করে মিষ্টি নিয়ে ওর সাথে মেখে ভালো করে শুরু করে দিলাম। আর কিছু করার নেই। এবার বলো, ক্যামেরার সামনে খাওয়া যায়? খেতে হবে সবসময় ক্যামেরার বাইরে। আমার বন্ধু মুখের গোড়ায় একটা ডিএসএলআর নিয়ে বসে রয়েছে, ছবি তুলবে, ভিডিও করবে, তখন কি আর খাওয়া যায়? তাও কিছু করার নেই, এইভাবেই খেতে হবে, ক্যামেরার সামনে, লোকজনের সামনে। কিছু করার নেই, বুঝতেই তো পারছো। এইবার স্নানের পর চলে এসেছি স্নান করতে। আমার বোন আমাকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, ছেলের বাড়ি থেকে যে গায়ে হলুদ এসছে সেটা। এবার একে একে আসবে আমাকে স্নান করাতে, আমার বোন আসবে গায়ে জল ঢালতে, মাসি, এটা আমার মেজো মাসি পাশেই দাঁড়ানো। আমার বোন আমার পায়ে হাত দিয়ে আছে, যাক আমি চাইছিলাম ওকে একটা আশীর্বাদ দিই, কিন্তু ও কোনোদিন আমার পা ছুঁয়নি, এই জীবনের প্রথম পা ছুঁয়েছে, আমি একটা ভালো আশীর্বাদ দিয়েছি, এখন বলা যাবে না ওটা কী আশীর্বাদ দিচ্ছি, পরে বলে দেবো, সুন্দর একটা আশীর্বাদ দিচ্ছি। এবার চলে এসছে, সবার গায়ে হলুদ মাখানো আমার গায়ে হয়ে গেছে। এবার ঠান্ডা ঠান্ডা জল ঢেলে আমাকে স্নান করাবে সবাই মিলে। তখন বন্ধুরা প্রায় 3:30 4টে বাজে, সেই সময় স্নান করাতে এসেছে। এই দেখো
ঠান্ডার মধ্যে স্নান করতে হচ্ছে, ছবির পোজ আর শেষ হচ্ছে না, এভাবে বসে থাকতে আমার কি কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করব, হাসি মুখে সব মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই, এটা করতে আমি বাধ্য সবার হ্যাপিনেসের জন্যে। আর কি করব, ক্যামেরাম্যান একটার পর একটা পোজ বলেই দিচ্ছে আর আমরা করেই যাচ্ছি। বুঝতে পারছি না কখন এই যুদ্ধ শেষ হবে। ফাইনালি এই যে ক্যামেরাম্যান, এটা আমার বন্ধু, ওর নাম সমীর, ভীষণ জ্বালিয়েছে আমাকে, এভাবে না বান্ধবী, ওভাবে এরম করতে হবে, ওরম করতে হবে। ওরে বাবা, আমার পারফেক্ট শট হচ্ছে না, এরম করে করে আমাকে প্রচুর কাটিয়েছে, প্রচুর, কিন্তু সত্যি ভালো ছবিও তোলে, আমি নিজে দেখেছি। আর বিয়ের অ্যালবাম আসলে তো তোমাদেরকেও দেখাবো, পুরো ভিডিওটা করে। আমি আপাতত এই ভিডিওটা স্নানের পর্যন্তই আমি মানে করব। এবার সোজা চলে যাচ্ছি গায়ে জল ঢালার পর্বে। এবার আমাকে ঘটি দিয়ে জল ঢালবে, ঠান্ডা ঠান্ডা জল। তারপরে কিছু নিয়ম কাজ আছে, সেগুলো করতে হবে। এবার এই ঠান্ডা জলটা আমার মাসি আমার গায়ে আস্তে আস্তে ঢেলে দেবে। আমার বন্ধু আগে থেকেই বলে রেখেছে, এই সুন্দর করে পোজ দিবি, আস্তে আস্তে করে জলটা নিজের মুখে ঢাল। এত কম জল দিচ্ছিল যে আমার পুরো মুখে জল ঢালাও যাচ্ছিল না। তারপরে ফাইনালি একটু জোরে জল দিচ্ছিল মাসি, আর আমি মুখে জল দিয়েই যাচ্ছি। বুঝতে পারছিলাম না স্নান করছি না জল ছিটাচ্ছি, বোঝা যাচ্ছিল না। এবার দেখো, হঠাৎ করে গায়ে জল ঢেলে দিলে বা সেরম ভাবে ঢেলে মেলে নিলে তাহলে স্নানটা বোঝা যায়, কিন্তু শীতের দিনে এরম অল্প অল্প করে জল দিয়ে গাটা ভিজিয়ে রাখলে তাহলে কিরকম শীত করে তোমরা ভাবো। সেরমই আমারও ভীষণ শীত করছিল। এবার আর কিছু করার নেই, চুলটাকে বাঁচিয়ে নিতে হবে, কারণ পার্লারে চুলটা যদি একদম ভিজে যায় অসুবিধা হবে সাজাতে, তাই জন্য চুলটা উপরে বেঁধে নিলাম। এইবার গায়ে বোনকে বললাম জোরে জল ঢেলে দিতে। এতটাই ঠান্ডা যে আমার মুখ থেকে সেই মানে ঠান্ডার চোটে কথাগুলো বেরিয়ে আসছিল, আর কিছু করার নেই। এবার আমি বোনকে বললাম, তুই আমাকে এইভাবে জল না ঢেলে একবারে আমার গায়ের মধ্যে জল ঢেলে দে, পুরো আমি ভালো করে স্নান করে নিই। এইভাবে অসুবিধা হচ্ছে, এতটা ঠান্ডা জল, মানে রীতিমতো আমি কাঁপছিলাম ঠান্ডাতে, ভীষণ ঠান্ডা। এবার আমি বসছি, পুরো কলসি ধরে আমার গায়ে মুখ জলটা ঢেলে দিলে এবার হবে ফাইনালি ভালো করে স্নান যখন করাবে ভালো করেই করা, আর কিছু করার নেই, আর পালিয়েও বাঁচা যাবে না। পুকুরের ঠান্ডা জল, দেখতে পাচ্ছ কেমন হতে পারে। হয়ে গেল স্নান। এবার কিছু রিচুয়াল আছে যেটা করতে হবে মাকে আর আমাকে। আমার মার রিচুয়ালটা মা করে দিয়ে চলে যাবে, তারপরে আমার রিচুয়াল আমাকে করতে হবে। এই যে মা আমার মুখটা মুছে দিচ্ছে নিজের আঁচল দিয়ে। মা আমার মুখের দিকে তাকাবে না, আমিও মার মুখের দিকে তাকাবো না। মা চলে গেল। এবার আমার রিচুয়াল হচ্ছে ওটাকে ভাঙা। ভোরবেলা যে পা দিয়ে আমি ভেঙেছি সেই পাটা দিয়ে আর ভাঙতে পারবো না, সেই পাটা দিয়ে ছোবো, আর অন্য আরেকটি পা দিয়ে সেটা ভেঙে আমি ঘরে চলে যাব। তো এটাই ছিল রিচুয়াল। এক একজন এক এক রকম কথা বলছিল, তাই জন্য আমি কনফিউজ ছিলাম বলে দাঁড়িয়েছিলাম যে আমি কি করব না করব, কেমন করব, সেটার জন্য। ফাইনালি মাসি বলল যে না, তোকে এটাই করতে হবে, এরমভাবেই করতে হবে। তো তখন আমি ওটাই করলাম, আমার বাঁ পা দিয়ে ছুঁয়ে ডান পায়ের গোড়ালি দিয়ে আমি ভেঙে আস্তে করে ঘরে চলে গেলাম।
এবার বিয়ের মণ্ডপে তোমাদের সাথে দেখা হবে। টাটা। ওয়াচ করার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।